আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি, আমি জুয়েল। আজকের এই পর্বে দুই চলক বিশিষ্ট আমাদের যে সহ সমীকরণ আছে তার বেসিক কিছু কনসেপ্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। ধারাবাহিকভাবে 4টা অধ্যায়ের উপরে 4টা আলাদা আলাদা করে আমরা আলোচনা করব। প্রথম অধ্যায় থেকে আমরা আলোচনা করা শুরুতে দেখি এই চ্যাপ্টার যেটা হলো সেটা আমরা সাধারণত বিভিন্ন সমীকরণ সমাধান করে থাকি, কিন্তু সমাধান জিনিসটা কি এইটা সম্বন্ধে অনেকের আমাদের আইডিয়াটা কম আছে। আমাদের 12.1-এ আমাদের কিছু চার্ট আছে যার উপরে প্রায় প্রতি বছরই হয় এমসিকিউ অথবা আমাদের ক নাম্বারে ম্যাথগুলো এসে থাকে যে নির্ভরশীল কিনা এই সংক্রান্ত। অনেকে এই শর্টকাট টেকনিকগুলোও জানা থাকে না। আর সবচেয়ে সমস্যা হলো বেশিরভাগ আমাদের অনেকেই জানা থাকে না যে সামঞ্জস্য বলতে কী বোঝায়, নির্ভরশীলতা বলতে কী বোঝায়, সমাধান আছে বলতে কী বোঝায়, সমাধান নাই বলতে কী বোঝায়। তো এই সংক্রান্ত সবগুলো কথা আমরা বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করি। প্রথমেই আছে আমাদের সরল সহ সমীকরণ। তো এখানে সরল সহ প্রথম কথা হলো সরল, এই সরল আর একটা আছে সহ মানে তো একা একজনে তো সহ হতে পারে না, তার সাথে আরেকজন থাকবে। তো সরল বলতে বোঝাচ্ছে যে আমাদের ঘাত এক থাকবে, যদি এক্স ওয়াই থাকে এক্স ওয়াই এর পাওয়ার থাকবে হলো এক। এইরকম দুইটা সমীকরণকে আমরা বলি সরল সহ সমীকরণ। যেমন এখানে আমাদের দুইটা উদাহরণ দেওয়া আছে, 2x + 3y = 12, 2x - 5y = আমার 3। এই যে দুইটা সমীকরণ আছে এখানে এক্স ওয়াই নিয়ে আমাদের দুইটা সমীকরণ গঠন হলেও এখানে এর কোনো দ্বিঘাত পাওয়ার নেই। তবে সরল সমীকরণের ক্ষেত্রে অনেক সময় আমাদের দেখা যায় যে কোনো একটা চলক আমাদের অ্যাবসেন্ট থাকতে পারে। ধরো এখানে আছে 2x = 12, তার মানে অ্যাকচুয়ালি এখানে আছে 2x × 0 × y = 12। তবে এখানে পাওয়ার আমাদের 2 থাকবে না, তখন সেটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। এই সমীকরণগুলোকে আমরা বলি যে এই দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, কারণ সমীকরণটাতে ওই কথাই বলে দিলাম, এক্স ওয়াই আমাদের চলক বা অজ্ঞাত রাশি, মানে এর যে কোনো মান হতে পারে সময়ের পরিবর্তনে। আর এখানে আমাদের অসংখ্য মানের জন্য এই সমীকরণটা সত্য হতে পারে, আবার একটা দুইটা মানের জন্য সত্য হতে পারে। এর যদি এই একটা সমীকরণের জন্য আমরা দেখব যে অনেক সময় কথা বলে থাকি যে সমাধান মাত্র একটি। তো এই যখন বলি সমাধান মাত্র একটি তখন বোঝাচ্ছে এই দুইটা সমীকরণ মিলে একে যদি সমাধান করি তাহলে রেজাল্ট একটা হবে। কিন্তু এখানে দেখো বলে দেওয়া আছে যে এক্স ওয়াই এর অসংখ্য মানের জন্য সমীকরণটি সত্য। এই কথা বলতে বোঝানো হচ্ছে যে এক্স ওয়াই এর অসংখ্য মানের জন্য প্রথম চলকটা সমীকরণ যেমন সত্য, দ্বিতীয় সমীকরণটা তেমনি একইভাবে সত্য। এটা দ্বারা এটা বোঝাচ্ছে না যে এক্স ওয়াই এর অসংখ্য মানের জন্য দুইটা সমীকরণই একই সাথে সিদ্ধ হচ্ছে। এক্স ওয়াই এর হয়তো একটা নির্দিষ্ট মানের জন্য প্রথম সমীকরণ সত্য, এক্স ওয়াই এর আরেকটা মানের জন্য দ্বিতীয় সমীকরণ সত্য, এইভাবে বোঝানো হচ্ছে। তো সহ সমীকরণ বা সমীকরণ জোট কোনটা? জোট মানে এখানে বোঝাচ্ছে যে দুই বা তার অধিক চলক বিশিষ্ট আমাদের সমীকরণ যেটা আছে তারা যদি কোনো মানের জন্য সিদ্ধ হয় তাহলে সেটা হলো আমাদের সমীকরণ জোট। এখানে আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে, যেখানে 2x + y = 8, 3x - 2y = 5, এটা একটা সমীকরণ জোট, যেখানে আমাদের নির্ধারিত একটা মানের জন্য সমীকরণ দুইটাই আমাদের সত্য হবে। এটা হলো মোটামুটি একটা আইডিয়া। আমরা এবার চলে যাব আমরা যেটাকে বলে থাকি পোস্টমর্টেম, মানে এর খুঁটিনাটি যতগুলো কথা আছে সেই খুঁটিনাটি যতগুলো কথা বলতে আমাদের এই ক্লাসের জন্য 9-10 এর জন্য প্রয়োজনীয় যে কথাগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই এই সমীকরণ জোট সম্বন্ধে আমাদের যে আলোচনাগুলো করি 12.1-এ দেখবে যে এখানে আমাদের একটা চার্টও দেওয়া আছে, আমরা সেই চার্টেও যাব, যেখানে 3 ভাগে ভাগ করা আছে, সামঞ্জস্য কিনা, নির্ভরশীল কিনা, সমাধান আছে কি নাই, এই সংক্রান্ত কথাগুলো বলা আছে। সেটাই বলি যে সমীকরণগুলো কি হতে সামঞ্জস্য হতে পারে, অনির্ভরশীল হতে পারে, আবার সামঞ্জস্য নির্ভরশীল হতে পারে, আবার সামঞ্জস্য অনির্ভরশীল হতে পারে। এই যে আমাদের সামঞ্জস্য বলতে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে সামঞ্জস্য মানে সমাধান আছে। আর নির্ভরশীল বলতে বোঝাচ্ছে যে এখানে নির্ভরশীল নির্ভরশীল মানে হলো এখানে কেউ আছে যে একটা রেখা আরেকটা রেখাকে ক্রস করবে। এটা হলো স্বাভাবিকভাবে যেটা আমরা বোঝাই, যে যখন আমরা বলছি যে এইটা আমাদের নির্ভরশীল অনির্ভরশীল বলতে এগুলোকে স্বাধীন বোঝায়। স্বাধীন বলতে কি, একটা সমীকরণ মনে করো, একটা রেখা আছে 2x + y = 3, এই যে একটা সমীকরণ আছে, এরকম একটা সমীকরণ, এই সমীকরণটা আমাদের এরকম চলে গেছে, এরকম একটা সমীকরণ। আর একটা সমীকরণ আমরা ধরে নিচ্ছি যে একটা সমীকরণ আমাদের আছে হলো x + y = আমাদের 3, ধরে নিচ্ছি কথার কথা, এগুলো কিন্তু এক্সাক্ট এরকমই চিত্র হবে তা আমি জানি না। ধরো সেই সমীকরণটা আমাদের হচ্ছে এরকম, এই যে দুইটা রেখা পরস্পরকে ছেদ করে, মানে এখানে অনির্ভরশীল বা অনির্ভরশীলকে আমরা স্বাধীন বলি। এই যে স্বাধীন অর্থ হলো প্রথম রেখাটা যেভাবে চলে গেছে দ্বিতীয় রেখাটাকে সেভাবেই যেতে হবে, এরকম না, দুজনের মতো করে চলবে। এইটাই হলো সামঞ্জস্য এবং অনির্ভরশীল, এটা বোঝাচ্ছে। এটা যতটুকু বুঝছো, এখন এই উদাহরণটা দেখলে তোমরা আরেকটু ক্লিয়ার হবে। সেটা হলো সামঞ্জস্য প্লাস আমাদের অনির্ভরশীল। এই সামঞ্জস্য আমাদের নির্ভরশীল মানে কি, একে অন্যের সাথে সিনক্রোনাইজ করা, জোড়া করা, এরা একইভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবে। প্রথমটা যেভাবে রিপ্রেজেন্ট করছে পরেরটাকে একইভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এটা ফিজিক্যাল যদি রূপ দেখি তাহলে প্রথম সমীকরণটা ধরলাম, এটা হলো প্রথম সমীকরণ। দ্বিতীয় সমীকরণ তাহলে আমাদের এইখান থেকে এরকম, অর্থাৎ
এটাকে যদি আমি জয়েন করে দেই তাহলে একই রেখার উপর চলে যাচ্ছে। অথবা প্রথম রেখাটা যদি এরকম হয়, দ্বিতীয় রেখা হয়তো এখান থেকে শুরু করে আমাদের এরকম একটা বোঝাচ্ছে। তো এইটাই হচ্ছে সমীকরণ জোটগুলা আমাদের পরস্পর নির্ভরশীল বোঝাচ্ছে। নির্ভরশীল মানে হলো, তাহলে দেখো প্রথম সমীকরণ আমরা যদি বলি যে একটা লেখচিত্র যেভাবে সে অঙ্কন হয়ে চলে গেছে, এক্স এর সাথে যে ডিস্টেন্স মেনটেন করে সে সামনের দিকে আগাচ্ছে বা পিছের দিকে যাচ্ছে, ওয়াই এর সাথে সে মানে ওয়াই আর এক্স আর ওয়াই এর দিকে যেভাবে সে ডিফারেন্স ক্রিয়েট করে ধীরে ধীরে ইনক্রিজ বা ডিক্রিজ হয়, দ্বিতীয় সমীকরণটা একইভাবে ইনক্রিজ বা ডিক্রিজ হচ্ছে। তাহলে এই টাইপের সমীকরণগুলোকে বলি আমরা পরস্পর নির্ভরশীল, অর্থাৎ একই সরলরেখার উপর দিয়ে আর একটা সরলরেখা চলে যাওয়া। অর্থাৎ অথবা প্রথম সমীকরণ যেভাবে চলে যাচ্ছে একটু পরে ওই একই স্টাইলে পরের সমীকরণটা যাবে। তবে দুজনকে যদি আমি বিপরীত দিকে ইনক্রিজ করি তো দেখা যাবে তারা একই সাথে মিলিত হচ্ছে। এইটাই হলো আমাদের পরস্পর নির্ভরশীলতা বোঝায়। এরপরে যেটা আছে সামঞ্জস্য এবং অনির্ভরশীল, অসামঞ্জস্য। এখানে আমি শুরুতেই বলে নিয়েছি সামঞ্জস্য মানে এই সমীকরণটা ক্যালকুলেশন যোগ্য, এটা সমাধান আছে, আমরা সহজেই বলি সমাধান আছে এটা। আর এখানে অসামঞ্জস্য অনির্ভরশীল বলতে কি বোঝাচ্ছে? অনির্ভরশীল মানেই হলো স্বাধীন, প্রথমটা যেভাবে যাবে দ্বিতীয়টাকে আমাকে সেভাবেই যেতে হবে তা না, কিছু হলেও চেঞ্জ হবে। এই কিছু হলে চেঞ্জ কেমন? আমি এইটাকে একটা গ্রাফ পেপার যদি দেই তো এখানে আমি শুধু এটা বোঝাচ্ছি। ধরো এটা একটা গ্রাফ পেপার, তো প্রথম রেখাটা এভাবে চলে গেল এইটা, তো আগেরটা ছিল আমাদের অনির্ভরশীল মানে স্বাধীন। এইখানে অনির্ভরশীল কিন্তু বলতে বোঝাচ্ছে প্রথম রেখাটা এটা এরকম গেল, দ্বিতীয় রেখাটা এরকম গেল, এক একজন এক একভাবে গেছে, ওরা কিন্তু একই স্টাইলে চলাফেরা করে নাই, কিন্তু ওরা যাওয়ার সময় একটা জায়গায় সেট করেছে। তো প্রথমে হলো আমি দেখি এই যে নির্ভরশীলতা বা অনির্ভরশীলতা, প্রথম রেখাটা এইভাবে চলে গেল, দ্বিতীয় আর একটা রেখা যদি এইভাবে চলে যায়, হ্যাঁ ওরা একই এক্স ওয়াই সাথে একই প্যাটার্ন করে চলে গেছে, একইভাবে সমান্তরালভাবে চলে গেছে, কিন্তু দুজন কি ওয়াই অক্ষকে একই জায়গায় সেট করেছে, দুজন কি এক্স অক্ষকে একই জায়গায় সেট করেছে, ওরা একই প্যাটার্ন। হ্যাঁ এদের মধ্যে সমান্তরাল বলতে পারি যে এক্স ওয়াই সাথে একটা নির্দিষ্ট অনুপাতের সাথে ঠিক আছে, যে এক্স অক্ষকে যত এককে সেট করবে আর ওয়াই অক্ষকে যে যত এককে সেট করেছে, এদের মধ্যে যে রেশিওটা, দ্বিতীয়টাও রেশিওটা সেম টাইপের সমান্তরাল। কিন্তু দেখো এরা দুইজন এক্স অক্ষকে যেখানে সেট করেছে ওয়াই অক্ষকে কিন্তু সেখানে সেট করে নাই, দ্বিতীয়টা কিন্তু একই জায়গায় সেট করে নাই। ধরলাম এইটা আমাদের 4 এককে সেট করেছে, এটা আমাদের 6 এককে, এইটা আমাদের -3 এককে, এইটা আমাদের হয়তো -7 এককে। তাহলে এরা কিন্তু ওই যে আগের যেটা বললাম যেটা সবকিছু একই করবে, প্রথমটা যে লাইন বরাবর গিয়েছে দ্বিতীয়টা একই লাইন বরাবর যাবে, সমান্তরাল তো সমান্তরাল, আবার এরা একই সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ এই যে প্রথম এবং দ্বিতীয় এই যেটা আমি নির্ভরশীল বললাম মাঝখানেরটা, এরা সমান্তরাল তো বটেই, দুইজনই এক্স অক্ষকে যেখানে সেট করে আবার দুইজন ওয়াই অক্ষকে আবার একইভাবে সেট করে, এক্স অক্ষর ছেদক ওয়াই অক্ষর ছেদক আমাদের সেম থাকবে। এটাই বোঝাই হলো আমাদের সামঞ্জস্য এবং নির্ভরশীলতা। আর এটা বোঝাচ্ছে যে অসামঞ্জস্য, সমাধান নেই, অনির্ভরশীল মানে এরা স্বাধীন। স্বাধীন মানেই হলো এরা তাহলে একজন যেভাবে চলছে দ্বিতীয়জন ওইভাবে চলা ওর জন্য বাধ্যতামূলক না। তাহলে এই গেল হলো আপাতত আমাদের সামঞ্জস্য অসামঞ্জস্য নির্ভরশীলতা এই কথাগুলো। এর সাথে আর একটা কথা থাকবে, সেটা হলো যে এই সমীকরণটা আমাদের সমাধান থাকবে কয়টা। তো সমাধান কয়টা থাকবে এটা আমরা বিস্তারিত এখানে লিখেও দেখাবো। শুরুতে শুধু একটু বলে নেই, তুমি একটা চিন্তা করো যে আমাদের একটা সমীকরণ যদি এরকম হয়, দুইটা সমীকরণ আলাদা আলাদা দুইটা সমীকরণকে যদি আমি লেখচিত্রে স্থাপন করি, তো লেখচিত্রে স্থাপন করলে দুইটা সরলরেখা ক্রিয়েট হয়। ধরলাম সেই দুইটা সরলরেখা আমাদের এই বিন্দুতে ছেদ করলো, তো যে বিন্দুতে ছেদ করলো সেটাই হলো তার সমাধান বিন্দু। অর্থাৎ আমরা যদি এই সমীকরণটা ধরে নিচ্ছি, কথার কথা ধরে নিচ্ছি আমাদের সমীকরণটা কত, একটা হলো 3x + y + 7 = 0, এইটা একটা সমীকরণ, এইটা হলো সমীকরণের গাণিতিক রূপ, আর এইটা হলো সমীকরণের আমাদের অ্যাপ্রোপ্রিয়েট একটা গ্রাফ পেপারে তার চিত্র। যদি আসলে এই সমীকরণ থেকে এই গ্রাফ পেপারটা আমাদের তৈরি হয়, তাহলে এই গ্রাফের উপরে যতগুলা এরকম অসংখ্য বিন্দু আছে, এই অসংখ্য বিন্দুর জন্য এইখানের মানটা, প্রত্যেকটা বিন্দুতে একটা এক্স আর ওয়াই এর ভ্যালু থাকবে, প্রত্যেকটা বিন্দুর জন্য এক্স ওয়াই এর ভ্যালুটা এখানে বসালে লেফট সাইড রাইট সাইড সর্বদা সত্য হবে। এইটা হলো ওই যে আমরা শুরুতে বললাম না অসংখ্য মানের জন্য সত্য, এটাই হলো সেই অসংখ্য মানটা। একইভাবে ধরে নিলাম এই সমীকরণটা হলো আমাদের x + 3y + 7 = 0, এইটা হলো আরেকটা সমীকরণ, এবং সেই সমীকরণের আমাদের লেখচিত্রের রূপ হলো এইটা, এই দুটো আছে। তাহলে এই সমীকরণের উপরও অসংখ্য বিন্দু আছে, এই অসংখ্য বিন্দুটা জন্য যদি আসলেই এই সমীকরণের লেখচিত্র রূপ এটা হয়ে থাকে, তাহলে এই রেখার উপরে যতগুলো বিন্দু আছে, তুমি এই বিন্দুর জন্য কি হবে, তুমি এই বিন্দুর জন্য যাও, তাহলে x বরাবর একটা গেছো, y বরাবর গেছো, একটা বিন্দু পাচ্ছ। অথবা এই বিন্দুটাকে সিলেক্ট করো, x বরাবর গেছো, y বরাবর গেছো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিন্দুর জন্য আমাদের এই সমীকরণটা লেফট সাইড এবং রাইট সাইড সর্বদা সত্য হবে, অর্থাৎ সমীকরণটা সিদ্ধ হবে।
এটা হলো সমীকরণের সমাধান। কিন্তু এই দুইটা সমীকরণের সমাধান বলতে কি বোঝাচ্ছে, আমি যদি এই ক্রস সেকশনটা দেখি, এইখানে এটা এমন একটা বিন্দু, আমরা বলেছি রেখার ওপর বিন্দুটা প্রত্যেকটা বিন্দু সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে এই যে বিন্দুটা আছে এটা প্রথম রেখার ওপরও আছে, দ্বিতীয় রেখার ওপর আছে, মানে প্রথম রেখাকেও সিদ্ধ করবে, দ্বিতীয় রেখাটাকেও সিদ্ধ করবে। এই যে প্রথম দ্বিতীয় দুইটা রেখাকেই সিদ্ধ করছে, এইটাই হলো তার সমাধান বিন্দু। এখন এরকম সমাধান আসলে কয়টা থাকবে, দুইটা সমীকরণের সমাধান কয়টা হতে পারে? সমাধান মানে হলো ওই সরল রেখার উপরে যে বিন্দুটা আছে, এবং দুইটা সরল রেখার সমাধান কি, যে বিন্দুগুলা দুইটা সরল রেখার উপরই আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এটা একটা মাত্র বিন্দু, এই বিন্দুটা আমাদের প্রথম সরল রেখার উপর আছে, দ্বিতীয় সরল রেখার উপর আছে, তাহলে এইটাই হলো সমাধান। তো সমাধান দুইটা সমীকরণ যখন থাকবে, সমীকরণ থাকবে মানে যে এর সমাধান থাকবে ব্যাপারটা এরকম না, সমাধান নাও থাকতে পারে, আবার অসংখ্য সমাধানও থাকতে পারে, আবার একটা সমাধানও থাকতে পারে। একটা সমাধান কখন থাকবে, যখন আমাদের একটা সরল রেখা এরকম একে অপরকে ক্রস করবে, এরকম ক্রস করবে, এই একে অপরকে যদি ক্রস করে, এই টাইপের সমীকরণের সমাধান থাকবে হলো একটা, এবং এটা আমাদের কি বলছি, সামঞ্জস্য, এবং এটাকে বলছি আমরা নির্ভরশীল। আমরা আমাদের এই চার্টে এই যে এখানে যেটা আলোচনা করেছিলাম প্রথমে, সামঞ্জস্য এবং অনির্ভরশীল। সামঞ্জস্য মানে সমাধান আছে, অনির্ভরশীল মানে হলো এরা একজন আরেকজনের মতো করে সেম করে কপি পেস্ট হবে না, এদের মধ্যে কিছু ডিফারেন্স থাকবে, এদের স্টাইলের কিছু পরিবর্তন থাকবে সরল রেখার। তো আমরা যদি এখন এইখানে চলে যাই, দেখো এই সমীকরণটা কি বোঝাচ্ছে আমাকে, যে এই দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণে কিন্তু সমাধান আছে। সমাধান আছে কেন, কারণ দুইটা সমীকরণ একটা বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে এর সমাধান আছে। এবং এরা কি একজন আরেকজনকে 100% কপি পেস্ট ফলো করছে, করে নাই। একটা সমীকরণ এই দিকে গেছে তো আর একটা সমীকরণ এই দিকে গেছে, 100% কপি করে নাই, তার মানে এরা আমাদের অনির্ভরশীল বা স্বাধীন। তাহলে যখন একটা সমীকরণ আমাদের, খেয়াল রেখো যে এই সমীকরণটা কি হলো, এটা আমাদের সামঞ্জস্য হলো, কারণ এরা ইন্টারসেক্ট করেছে, পরস্পর ক্রস করলে, একে অপরকে টাচ করলেই এটা হলো সামঞ্জস্য। টাচ যেখানে করবে সেটাই তো সমাধান, এই সামঞ্জস্য মানে সমাধান আছে, এটা ক্রস করেছে মানে সমাধান আছে। এরা অনির্ভরশীল, কারণ দুজন আলাদা আলাদা প্যাটার্ন হয়ে ওরা ওদের চলার পথটা ক্রিয়েট করেছিল, তার মানে এরা স্বাধীন বা অনির্ভরশীল। আর এই টাইপের রেখাগুলো সবসময় একটা বিন্দুতেই ছেদ করে, এরা যেহেতু সরল রেখা, ঘোরাফেরা কিন্তু আর কোথাও ছেদ করছে না, তার মানে এদের সমাধান আছে মাত্র একটা। এই টাইপের একটা জিনিস দেখলাম। এরপরে আমি যদি আরো দ্বিতীয় প্যাটার্নটা আমরা আলোচনা করি, দ্বিতীয় প্যাটার্নটা হলো কি যেন ছিল আমাদের, সেটা হলো সামঞ্জস্য এবং নির্ভরশীল। সামঞ্জস্য এবং নির্ভরশীল, এই সামঞ্জস্য এবং নির্ভরশীল বলতে কি বোঝাচ্ছে, প্রথমে কিন্তু বলছে সামঞ্জস্য। সমীকরণ কত ধরনের হতে পারে, এই তিন ধরনের বাইরে আসলে সমীকরণ হয় না, তুমি চিন্তা করো, এর বাইরে যা তুমি চিন্তা করতে পারবে না। তো প্রথমে হলো সামঞ্জস্য এবং সমীকরণগুলো আমাদের নির্ভরশীল যদি হয়, এই টাইপের সমীকরণে কি সমাধান থাকবে। তো একটা সরল রেখাকে আমরা সামঞ্জস্য এবং নির্ভরশীল করে দেখাই। সামঞ্জস্য মানে সমাধান থাকতে হবে, টাচ করতেই হবে। নির্ভরশীল মানে হলো ওরা একইভাবে একজন আরেকজনকে অনুকরণ করবে, দুইজনকে মিলিত করা যায়, দুইজন একইভাবে আমাদের চলার পথটা ক্রিয়েট করে। তাহলে এটাকে যদি আমরা লেখচিত্রে আমরা স্থাপন করি, তাহলে এই লেখচিত্রটা কেমন হবে, আমরা ধরে নিচ্ছি যে লেখচিত্রটা এইটা হলো আমাদের এক্স ওয়াই স্থানাঙ্ক। এই এক্স ওয়াই স্থানাঙ্ক, এই স্থানাঙ্ক নিয়ে আমাদের আলাদা একটা এপিসোড আছে 11.3, সেখানে শুধুমাত্র স্থানাঙ্ক নিয়ে আলোচনা করা হবে বেসিক সহ। তো এটা গেল। এখন এখানে দুইটা লেখচিত্র যদি আমরা এইভাবে ক্রিয়েট করি, ধরে নিলাম একটা সমীকরণ আছে, সেই সমীকরণ কি বোঝাচ্ছে, একটা সমীকরণ, এটা কিন্তু এক্স প্লাস ওয়াই ইকুয়াল 3, এটা একটা সমীকরণ বোঝাচ্ছে। এই সমীকরণটা আমাদের, এইটাগুলো কিন্তু ধরে নেওয়া মান, আমি ধরে নিচ্ছি যে এই সমীকরণটা এরকম হয়, বাস্তবে যে এই সমীকরণের চেহারাটা এরকম হবে তা কিন্তু না, আমি ধরে নিচ্ছি এই সমীকরণটা কেমন, এই সমীকরণটা এরকম, এই সমীকরণটা এরকম, ধরে নিচ্ছি এই সমীকরণটা এরকম। আর একটা আছে যে 2x প্লাস 2y ইকুয়াল 6, দ্বিতীয় সমীকরণটা যেটা, এই সমীকরণটা হলো এইরকম, ধরে নিচ্ছে এই সমীকরণটা এরকম। এই যে দুইটা সমীকরণ ধরে নিচ্ছি, এখন আমি যদি প্রথম সমীকরণ বা দ্বিতীয় সমীকরণকে যে কোনো একজনকে আমি এরকম ইনক্রিজ ডিক্রিজ করি, তো দেখবো এরা একই সরল রেখার উপরে চলে যাচ্ছে, এটা একই সরল রেখার উপর চলে যাচ্ছে। তাহলে এখন যখন সমীকরণগুলো এরকম হয় যে দুইটা সমীকরণ একজন আরেকজনের উপর দিয়ে চলে যায়, তাহলে আমাদের দেখো এরা কি আমাদের সামঞ্জস্য এবং নির্ভরশীল এই কথাটা ফলো করছে। সামঞ্জস্য মানে সমাধান হবে, এদের কখনো কখনো টাচ হবে, টাচ হয়েছে দুইটার। আবার এরা আমাদের নির্ভরশীল, অর্থাৎ স্বাধীন না, একজন আরেকজনের উপর ডিপেন্ড করে, তার মানে এরা দুজন একই স্টাইল ফলো করবে। তো আমি যদি বলি প্রথম সমীকরণকে যদি আমি সামনে পিছিয়ে বাড়াই, প্রথম সমীকরণ মানে যেটা আমাদের এইটুক ছিল, এইখান থেকে এইটুক যেটা ছিল, এই সমীকরণটা কেমন ছিল, এইটা আমাদের ওয়াই অক্ষকে এক জায়গায় ক্রস করতেছে আর এক্স অক্ষ এক জায়গায় ক্রস করলো, ধরলাম দুইটা এই জায়গায় ক্রস করলো। আবার দেখো দ্বিতীয় যে সমীকরণ আছে সেটাকেও যদি আমি ছোট বড় করি, ওরা একই রেখার উপর আমাকে ক্রস করে যাচ্ছে। উদাহরণটা আর একটা উদাহরণ নিয়ে আসি, ধরে নিলাম এই সমীকরণের লেখচিত্র হলো আমাদের এইরকম, এইটা হলো
সমীকরণ প্রথমটার লেখচিত্র। যদি আমি এই লেখচিত্র থেকে কিছু বিন্দু পাবো না, আমি বিন্দু পেয়েছি, মনে করো এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, বিন্দুগুলো যোগ করলাম, একটা সরলরেখা পাওয়া যাচ্ছে। এবার পরের যে সমীকরণটা আছে, এই সমীকরণটাকে যখন আমি এখান থেকে বিন্দুগুলো বসাচ্ছি, ওই সমীকরণটা পেয়েছিলাম এই রেড কালারে, মনে করো এই যে তিনটা, তো এই যোগ করে আমি এই সরলরেখাটা পেয়ে যাচ্ছি। তাহলে প্রথম সরলরেখা এবং দ্বিতীয় সরলরেখা কি হচ্ছে? প্রথম সরলরেখার একটা অংশ হলো দ্বিতীয় সরলরেখা। বাস্তবে একটা অংশও না, মানে ওই তিনটা দিয়ে আমি আপাতত একটা সরলরেখা পেয়েছি। যেহেতু এটা সরলরেখা, আমি যে কোনো দিকে ওকে যত ইচ্ছা তত আমি বৃদ্ধি করতে পারবো, দুইটাকে আমি ইনফিনিটি পর্যন্ত বৃদ্ধি করতে পারছি। তার মানে আমাদের ঘুরে ফিরে এই দুইটা সরলরেখা একজন আর একজনের উপর দিয়ে চলে যাচ্ছে। তাহলে এখন যদি আমি বলি সামঞ্জস্য, সামঞ্জস্য হওয়ার শর্ত ছিল কি সমাধান থাকতে হবে। সমাধান থাকার অর্থ কি? এরা একজন আরেকজনকে টাচ করবে বা ক্রস করবে। এখানে তো আমাদের একজন আরেকজনকে ক্রস করেছে, শুধু ক্রস করে নাই বা টাচ করে নাই, অসংখ্য বিন্দুতে এরা একে অপরকে টাচ করেছে। তো যেহেতু সে একে অপরকে কত জায়গায় টাচ করবে, এইটাকেই বলা হয় সমাধান। তার মানে এই টাইপের সমস্যা আমাদের অসংখ্য মানের জন্য সমাধান, সমীকরণ দুটো সত্য হবে অসংখ্য মানের জন্য। আগেরটা যেমন আমাকে একে অপরকে ক্রস করেছিল, ইন্টারসেক্ট, ছোঁয়া দেওয়ার বিন্দু, টাচ করার বিন্দু, এটা মাত্র একটা ছিল, তাহলে এই একটা ছোঁয়ার জন্য সমাধান একটা। কিন্তু এই সমীকরণে ছোঁয়া অনেকগুলো আছে, টাচ অনেক জায়গায় করছে, একে অপরকে ইন্টারসেক্ট অনেক জায়গায় করেছে, তার মানে এটা অসংখ্য সমাধান আছে। এইটা একটা গেল। এখন সাথে আরেকটা কি ছিল? নির্ভরশীলতা অনির্ভরশীলতা, সেটাও ব্যাখ্যা করি আরেকবার। সেটা নির্ভরশীলতা হওয়ার কথা ছিল, যদি নির্ভরশীল হয় তার মানে এরা স্বাধীন না, একে অপরকে ফলো করবে, কপি করবে। তো আমাদের প্রথম সমীকরণ, আমি এটাকে আরেকবার ড্র করি। প্রথম সমীকরণ যেটা ছিল, প্রথম সমীকরণ ধরে নিলাম আমাদের এটা হলো প্রথম সমীকরণ, এটা হলো প্রথম সমীকরণ, আর এটা হলো দ্বিতীয় সমীকরণ। তো এই সমীকরণটা আমি যদি এই নিচের যে সমীকরণটা আছে, এইটা এক্স অক্ষকে যেখানে সেট করলো, ওয়াই অক্ষকেও সেখানে সেট করেছে। আবার এই যে সমীকরণটা, এটাকে যদি আমি ইনক্রিজ করতে থাকি, এটাও এক্স অক্ষকে যেখানে সেট করলো, ওয়াই অক্ষকেও সেখানে সেট করেছে এবং একে অপর উপর দিয়ে চলে গেছে। তার মানে একজন আরেকজনকে কপি করলো, একই রকম ভাবে চললো। তার মানে এই যে সমীকরণগুলো আছে, এরা হলো পরস্পর নির্ভরশীল। তো এভাবে আমরা এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি যে এই সমীকরণগুলো আমাদের কিভাবে এখানে একে অপরের সাথে নির্ভরশীল হয়, সমাধান থাকে, কয়টা থাকে না থাকে সেগুলো দেখায়। তো পরবর্তী আমরা পার্টে চলে যাই। পরবর্তী পার্ট যেটা ছিল আমাদের 3 নাম্বারটা, 3 নাম্বারে যে কথাগুলো বলা আছে সেটা হলো অসামঞ্জস্য, অনির্ভরশীল এবং সমীকরণ জোট দুইটা আমাদের সমাধান আছে কি না আছে সেটা খেয়াল করব। অসামঞ্জস্য এই টাইপের হয়, অসামঞ্জস্য মানে হলো আমাদের সমাধান থাকবে না। অনির্ভরশীল, অনির্ভরশীল মানে হলো স্বাধীন। প্রথমটা যেমন অনির্ভরশীল ও স্বাধীন, অর্থাৎ এইখানে যেটা বোঝাইছে, প্রথম সমীকরণ যেভাবে ক্রিয়েট হয়, মানে যেভাবে এক্স অক্ষকে সেট করে, ওয়াই অক্ষকে সেট করে, দ্বিতীয়টা একইভাবে এক্স অক্ষকে ওয়াই অক্ষকে সেট করে, অর্থাৎ একজনের উপর আরেকজন চলে যায়, এইটাকেই বলা হয় হলো নির্ভরশীলতা। স্বাধীন না, এরা একে অপরকে কপি করতে হবে, সেম ভাবে অনুসরণ করতে হবে। দ্বিতীয় যেটা আছে সেটা হলো অসামঞ্জস্য এবং অনির্ভরশীল। অসামঞ্জস্য মানে হলো এর সমাধান থাকা যাবে না, আর অনির্ভরশীল মানে হলো একজন আরেকজনকে সেম কপি করবে না। তাহলে এখন এইটাকে যদি আমরা কোনো ম্যাথমেটিক একটা রূপ দিতে চাই, তাহলে আমরা সেক্ষেত্রে যেটা করতে পারি, প্রথমে আমরা অক্ষকে ধরলাম এইটা আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ একটা আছে, এখানে এক্স অক্ষ যেটাই থাক। পরেরটা যেটা আছে, সমীকরণ দুইটা আছে, এই সমীকরণ দুইটাকে আমি এখানে ধরে নিচ্ছি যে সমীকরণ দুইটা, একটা যে কোনটা সমীকরণ আছে ধরলাম সেটা হলো এক্স প্লাস ওয়াই এইটা সমান ইকুয়াল 3, এই সমীকরণটা ধরে নিচ্ছে, এই সমীকরণটা এইটা। দ্বিতীয় যে সমীকরণটা আছে এটা হলো ধরলাম যে আমাদের এক্স মাইনাস ওয়াই এটা সমান 3, আমি ধরে নিলাম সেই সমীকরণটা এইটা ধরে নিচ্ছি। এখানে কিন্তু এই সমীকরণের জন্য এই লেখচিত্রটা পাওয়া যাবে, এটা কিন্তু মানে আন্দাজে, টোটালি আমি আন্দাজে ধরে নিয়েছি। ধরে নিলাম যদি আসলে লেখচিত্রটা এরকম হয়, তার মানে বোঝাচ্ছে এইখানকার যতগুলো বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুর জন্য প্রথম সমীকরণ সত্য, আর এই যে লেখচিত্রটা আছে এর উপর যে অসংখ্য বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুর জন্য দ্বিতীয় সমীকরণটা সত্য। প্রথমে দেখি এরা সামঞ্জস্য কিনা। সামঞ্জস্য না, আমি কিন্তু এই ধাপে আমাদের আসছি যে এমন একটা সমীকরণ ক্রিয়েট করব যারা আমাদের অসামঞ্জস্য হবে। অসামঞ্জস্য মানে এর কোনো সমাধান হবে না। ধরে নাও এই সমীকরণগুলো এমনভাবে ক্রিয়েট হয়েছে যে এরা পরস্পর সমান্তরাল, এরা একই ডিস্টেন্স মেইনটেইন করে এই রেখাটা চলতে থাকবে। যদি একই ডিস্টেন্স মেইনটেইন করে রেখাগুলো চলতে থাকে, যেমন করে আমাদের রেল লাইনের রেলগুলো চলতে থাকে, এরা আমাদের অসীম দূর পর্যন্ত গেলে এরা পরস্পর মিলিত হবে না, এটা রেল লাইন তখন থাকবে না। রেল লাইন কখনো যদি এরকম করে মোড়ায় দেয়, ওটা রেল লাইনের অংশ না, ওটা রেলের এক্সট্রা অংশ যেটা রেলের নিয়মের সাথে মিলে না। রেল লাইন সেটাই যার উপর দিয়ে রেল চলতে পারে। তো কোনো কারণে যদি অনেক সময় দেখা যায় জংশনে কোন একটা জায়গায় এরকম মিল করে দেয়, ওটা আলাদা ব্যাপার।
কিন্তু সরল রেখা এই সমান্তরাল বলতে বোঝাচ্ছে যে এরা একই ডিস্টেন্স মেনটেন করে সারা জীবন চলতে থাকবে। যদি একই ডিস্টেন্স মেনটেন করে সারা জীবন চলতে থাকে তার মানে এরা কখনো একে অপরকে যেহেতু টাচ করবে না, তার মানে সমাধানও নেই। আর এই অসামঞ্জস্য মিনিংটাই হলো যে অঙ্কের সমাধান নাই সেটাকে আমরা বলি অসামঞ্জস্য। তাহলে মানে এই সমীকরণ যে চিত্রটা দুইটা পাইছি, এই চিত্র দুইটা যদি আসলে এরকমটা হয় তাহলে এরা আমাদের অসামঞ্জস্য। এরপরে আছে হলো অনির্ভরশীলতা। অনির্ভরশীলতা বলতে কি বুঝাইছি, প্রথম আমাদের সরলরেখাটা যেভাবে চলবে দ্বিতীয়টা আমার সেটাকে কপি করতে হবে না, শতভাগ সেটা কপি করতে হবে না। এই ম্যাথটা যেমন একটা কপি করছে কি, ওরা সমান্তরালভাবে চলে গেছে, একইভাবে এক্স ওয়াই এর সাথে একটা ডিফারেন্স ক্রিয়েট করে চলে যাচ্ছে। কিন্তু এই ম্যাথটা এক্স অক্ষকে যেখানে সেট করেছে, এই ম্যাথটা কিন্তু এক্স অক্ষকে সেখানে সেট করে নাই। এই ম্যাথটা ওয়াই অক্ষকে যেখানে সেট করেছে, আমাদের এই ম্যাথটা সমীকরণটা ওয়াই অক্ষকে সেখানে সেট করে নাই। এই যেহেতু তারা একে অপরকে সেট করে নাই, তার মানে এরা আমাদের অনির্ভরশীল, এরা একজন আরেকজনকে কপি করবে না। তাহলে আমরা দেখতে পেলাম এটা এমন একটা সমীকরণ যাদের আমাদের কোনো সমাধান নাই, অসামঞ্জস্যপূর্ণ, এরা পরস্পর অনির্ভরশীল, কারণ এরা আলাদা আলাদাভাবে চলে গেছে, এরা কখনো একজন আরেককে সেট করবে না, এই টাইপের ম্যাথের কোনো সমাধান নাই। তো আমাদের এই তিনটা প্যাটার্নই থাকে, এই তিনটা প্যাটার্নের উপরেই আমরা আমাদের ম্যাথগুলো করে থাকি। আমাদের সাধারণত 12.1-এর উপর যে প্রশ্নগুলো করে থাকে সেই প্রশ্নগুলো বলেই দেয়, একটা সমীকরণ জোট দিয়ে দেয়, এই সমীকরণ জোটগুলো সামঞ্জস্য কিনা, নির্ভরশীল কিনা, সমাধান আছে কিনা, এইগুলা। তো বেশিরভাগ সময় আমরা দেখতে পাই যে আমাদের যে স্টুডেন্টগুলো আছে তারা একদম শতভাগ অ্যান্সার করে আসে যে সমীকরণ জোটটা সঙ্গতিপূর্ণ কিনা, সমাধান আছে কিনা, এর নির্ভরশীল কিনা, অনির্ভরশীল কিনা, একদম 100% লিখে আসে। কিন্তু ওদের মাথায় এই কনসেপশনটা থাকে না যে সামঞ্জস্য বলতে কি বোঝায়, এর মিনিংটা কি, নির্ভরশীল বা অনির্ভরশীলের অর্থটা কি, এই জিনিসগুলো বোঝা থাকে না। তবে আপাতত আশা করছি এই ভিডিও দেখার পরে তোমরা এটা বুঝতে পেরেছো যে সামঞ্জস্য, নির্ভরশীলতা এই সংক্রান্ত তথ্যগুলোর অর্থ আসলে কি। তো চলো এবার আমরা আমাদের বইয়ে যেভাবে বিভিন্ন প্রশ্নগুলো এসে থাকে সেগুলো এখন আলোচনা করব। অলরেডি আমরা যা আলোচনা করেছি তারই মোটামুটি 70% এখানকার যে কথাগুলো আছে সেগুলো আমরা আলোচনা করেছি, শুধু ধারাবাহিকভাবে আমি তোমাদের একবার এগুলো বুঝাই দিয়ে যাচ্ছি। প্রথমে হলো সমীকরণ জোট আমাদের সামঞ্জস্য অনির্ভরশীল কিনা সে ব্যাখ্যাটা আমি দিয়েছি। সামঞ্জস্য নির্ভরশীল বলতে কি বোঝায় সেগুলো আমি বুঝিয়েছি। সমাধান থাকবে, সামঞ্জস্য নির্ভরশীল সমীকরণ জোট থাকবে, যেগুলো অসংখ্য সমাধান থাকে। ওই যে অসংখ্য সমাধান মানে কি, একটা সরলরেখার উপর দিয়ে আরেকটা সরলরেখা চলে গেল, অসংখ্য জায়গায় একে অপরকে টাচ করেছে, ক্রস করেছে, এটাই হলো তার সমাধান। তারপরে এখানে দেওয়া আছে সামঞ্জস্য অনির্ভরশীল, যে সমীকরণ জোটের কোনো সমাধান নেই, অর্থাৎ একে অপরকে কখনো টাচ করবে না, সমান্তরালভাবে চলে যাবে, তারা অসামঞ্জস্য, কারণ সমাধান নেই। এরা অনির্ভরশীল, কারণ এরা ইন্ডিভিজুয়াল একটা নিজের রাস্তা নিজে যার যার রাস্তা তৈরি করে শেষে চলে গেল, এদের কোনো সমাধান হবে না। সরল সমীকরণ জোটের সমাধান যোগ্যতা। এই সমাধান যোগ্যতা বলতে কি বোঝাচ্ছে, সরল দুইটা সমীকরণ জোট হলেই এদের যে সমাধান থাকবে এমন আমাদের বাধ্যবাধকতা নেই। যেমন আমরা ওই যে তৃতীয় যে পার্টটা দেখাইছি যে এরা সমান্তরালভাবে চলে গেছে, তো এই সমান্তরাল এখানে সমাধান যোগ্যতা বলতে বোঝাচ্ছে যে আমাদের সমীকরণগুলো কি আসলেই এমন কোনো মান আছে যে মানগুলো আমাদের ক্যালকুলেশন করলে এর কোনো সমাধান থাকবে, আর সমাধান থাকলে সেই সমাধান কয়টা, একটা নাকি অসংখ্য, এই কথাগুলো বোঝাচ্ছে। তোমাদের এখানে একটা কথা আমি মিসিং করে ফেলেছি, যে আমাদের এই যে প্যাটার্নটা ছিল, একটা প্যাটার্ন ছিল যে আমাদের সামঞ্জস্য নির্ভরশীলতা যে সমীকরণ, এই সমীকরণগুলোকে সাধারণত গুণিতক সমীকরণও বলা হয়। প্রথম সমীকরণটা ধরে আমাদের একটা সমীকরণ হয়েছে এরকম যে একটা হলো এক্স প্লাস ওয়াই এইটা ইকুয়াল টু, এই সমীকরণকে যদি আমি গুণ করে দেই, আমি লিখলাম এটা হলো 2x প্লাস 2y ইকুয়াল 4। এই যে সমীকরণগুলো আছে এইগুলোই সাধারণত, এই গুণিতক সমীকরণগুলোই আমাদের সাধারণত সামঞ্জস্য নির্ভরশীল সমীকরণ বোঝায়। প্রচলিত কিছু কথা থাকে যে কথাগুলো দিয়ে আমরা বুঝাই যে আমি এইখানে যে সমীকরণটা লিখলাম এই সমীকরণ দ্বারা কি বোঝাচ্ছে। যেমন তোমরা যারা সায়েন্স আর্টস কমার্সের যে স্টুডেন্টই হয়ে থাকো, আমাদের কিন্তু একটা কথা বলা থাকে যে দূরত্ব সমান আমাদের বেগ গুণন সময়, ধ্রুব বেগের সময়, বা ফিজিক্সে অনেক সময় আসে এস সমান ভিটি। এই যে সমীকরণটা আমাদের বোঝাচ্ছে, এই সমীকরণে আমাদের কি বোঝাচ্ছে, এস সমান ভিটি, যেখানে এস মানে হলো একটা ডিস্টেন্স, কতটুকু ডিস্টেন্সে ট্রাভেল করছে, ভি সমান বেগ, টি সমান টি, এটা বোঝাচ্ছে। আবার এই বিজ্ঞানীর কোনো সময় আমাদের সায়েন্স আর্টস সবগুলোতেই আমরা এই টার্মটা পাবো। এই ভি বলতে, এইখানে সমীকরণ বলতে ভি বলতে যেমন আমাদের বোঝাচ্ছে বেগ, এই ভি বলতে আবার বিজ্ঞানের কোনো পার্টে আমাকে বোঝাচ্ছে ভি মানে হলো ভোল্টেজ। এই ভি বলতে কোনো সময় আমরা যখন অনার্সে উঠবো বা যারা এখন ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামে পড়ে থাকো, এই ভি মানে অনেক সময় বোঝানো হয় ভি সমান, যদি ভি সমান এটা থাকে, ভি সমান 1/3 পাই আর স্কয়ার এইচ। এই যে সমীকরণটা লিখলাম, এই সমীকরণটাতে ভি মানে ভলিউম বোঝাচ্ছে, আয়তন বোঝাচ্ছে। তো আমাদের একটা কথা থাকে প্রচলিত অর্থ, স্ট্যান্ডার্ড রূপ,
তো প্রচলিত অর্থ হলো আমি যখন যে টপিক নিয়ে আলোচনা করছি ওই সময় ওই টপিকে ওই সিম্বল দ্বারা একটা নির্ধারিত কথা আমাকে প্রকাশ করতে হয়, প্রকাশ অটোমেটিক হয়ে যায়। যেমন আমাদের এখানে একটা সমীকরণ আছে, এই সমীকরণগুলোকে আমরা সাধারণত কিছু কথা দিয়ে আমরা প্রকাশ করে থাকি। এখানে আমাদের একটা এক্স হবে। তো এই সমীকরণের আমরা প্রথমে একটা স্ট্যান্ডার্ড রূপ লিখে থাকি এবং সুবিধাজনক স্ট্যান্ডার্ড রূপ লিখে থাকি। তো আমাদের স্ট্যান্ডার্ড রূপ এখানে কোনটা, এটাকে বলি হলো আমাদের এ এক্স প্লাস বি ওয়াই, খেয়াল রেখো ইকুয়াল সি। শুধুমাত্র এইখানেই সিটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিয়েছি। এখানে এক্স বলতে কি বোঝাচ্ছে, এক্স এর একটা পার্ট, ওয়াই বলতে ওয়াই এর একটা পার্ট, এক্স এর পার্ট একটা হবে, ওয়াই এর পার্ট একটা হবে, আর একটা কনস্ট্যান্ট হবে। সবাই কি থাকবে, সরল সমীকরণ, কারো পাওয়ার 2 থাকবে না, মানে চলকের পাওয়ার 2 থাকবে না, কনস্ট্যান্ট থাকবে। এইটাকে বলা হয় দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের আদর্শ রূপ, একটা আদর্শ রূপ। তবে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের আদর্শ রূপ যে এই একটা আছে তা না, এর বাইরেও রূপ আছে, বাট এটার একটা আদর্শ রূপ যেখানে আমরা ax প্লাস বিওয়াই ইকুয়াল সি বলছি। বাট এই আদর্শ রূপটা আমরা লিখি, আবার অনেক সময় আমরা এভাবেও লিখি যে এটা হলো ax প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল আমাদের 0, অর্থাৎ এক্স ওয়াই কনস্ট্যান্ট সবগুলো এক পাশে আমাদের 0, এভাবে আমরা লিখে থাকি। তো এইগুলো সাধারণত লিখি হলো আমরা সমাধানের ক্ষেত্রে, আর এইটা আমরা লিখি এটা হলো আমরা এই অধ্যায়ের সামঞ্জস্য অসামঞ্জস্য নির্ভরশীলতা, এটা আমরা ক্যালকুলেশন করার ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে আমরা এ বলতে কি বুঝতে পারি, এ বলতে বুঝতে পারি এক্স চলকের যে সহগটা আছে, বি বলতে বুঝি ওয়াই চলকের যে সহগটা আছে, সি হলো আমাদের কনস্ট্যান্ট যার সাথে এক্স ওয়াই কেউই নাই, তবে সেই কনস্ট্যান্টটাকে আমরা সমানের ডান পাশে বিবেচনা করব। আমরা যেহেতু সমীকরণ জোট নিয়ে আলোচনা করছি, তার মানে এই সমীকরণকে যদি 1 ধরি, এই সমীকরণকে যদি 2 ধরি, আর দুইজনকে যদি কম্পেয়ার করি, তাহলে বললাম প্রথম সমীকরণকে আমরা যখন কম্পেয়ার করছি, 1 নম্বর সমীকরণ দেখো ax প্লাস বিওয়াই ইকুয়াল সি, এটা যদি ax প্লাস বিওয়াই হয় এটা সরল সমীকরণ, এটাও তো আমাদের সরল সমীকরণ, এখানে লিখতে হবে ax প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল সি। কিন্তু এইটা একজনের সাথে আরেকজন মিশে যাচ্ছে জন্য সমীকরণ 1 এর জন্য আমি a1 b1 c1 ইউজ করেছি, সমীকরণ 2 এর জন্য a2 b2 c2 ব্যবহার করেছি। এই যে a1 b1 c1 এইটা দিয়ে আমরা চেক করে দেখতে পারি একটা সমীকরণ যখন আমরা আমাদের সমাধান করতে বললো, তো সমাধান করতে যাব, সমাধান করতে গিয়ে দেখলাম যে এটা সমাধান হচ্ছে না, তো এটা একটা সময়ের ব্যাপার। সমীকরণটার এই যে সহগগুলো আছে এগুলোর সাথে কম্পেয়ার করেই আমরা এখানে তাকে বলে দিতে পারি যে এটা সামঞ্জস্য নাকি সামঞ্জস্য না, নির্ভরশীল নাকি নির্ভরশীল না, এটা সমাধান আছে কি নাই, এই কথাগুলো আমরা আগেই বলে দিতে পারি। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র সহগগুলোকে কম্পেয়ার করে এই জিনিসগুলো বলতে পারবো। তাহলে এখন এই সমীকরণটাতে আমরা কি পাচ্ছি, এই সমীকরণটাতে আমাদের a মানে কি, এই যে আমাদের a1x, তার মানে x এর সাথে যেটা আছে এই সমীকরণে a মানে, তাহলে আমরা যদি আলাদা আলাদা করে বলি সমীকরণ দুটাকে যদি কম্পেয়ার করা যায়, এখানে a বলতে বোঝাচ্ছে 7, এখানে x ছিল, a বলতে বোঝাচ্ছে 7, b বলতে বোঝাচ্ছে -3, আর c বলতে বোঝাচ্ছে 31, এটা বোঝাচ্ছে। ঠিক একইভাবে দ্বিতীয় সমীকরণে a2 বলতে বোঝাচ্ছে 9, b2 বলতে বোঝাচ্ছে -5, আর c2 বলতে বোঝাচ্ছে 41। খেয়াল রেখো অবশ্যই আমাদের এগুলো সহগগুলো যে ব্যবহার করব সেখানে আমাদের সাইন সহ, মাইনাস থাকলে মাইনাস সহ আমরা ব্যবহার করব। এই যে আমাদের a মানে 7, a1 মানে 7, a2 মানে 9, b1 মানে -3, b2 মানে -5, c2 মানে +31, আর আমাদের c1 মানে +31, আর c2 মানে হলো +41। এই যে আমরা মানগুলো পেলাম, এই মানগুলো আমরা কম্পেয়ার করতে পারি, কম্পেয়ার করে আমরা বলে দিতে পারি সমীকরণগুলো সামঞ্জস্য ও নির্ভরশীল নাকি অনির্ভরশীল। এই সমীকরণটাতে আমরা সমীকরণগুলোকে তুলনা করে পাই x এর সহগের, যেটা আমরা মানগুলো পেয়েছিলাম, x এর সহগের অনুপাত মানেই হলো a1/a2। তোমাকে যখন ম্যাথ ক্যালকুলেশন করতে বলবে, কখনো যদি এরকমটা হয় যে তুমি সময় কম পাচ্ছ, সময় কম পেলে তুমি এই ক্যালকুলেশনগুলোকে সরাসরি যে এখানে a1/a2 সমান 7/9, b1/b2 সমান -3/-5, অর্থাৎ 3/5, এটা তুমি সরাসরি লিখতে পারো। পরে বলে দিলে a এর অনুপাত অর্থাৎ a1/a2 নট ইকুয়াল b1/b2। এটা যদি তুমি লেখো x এর সহগের অনুপাত, এটা খুব ভালো, বাট তুমি যদি না লিখে এরকম শর্টকাটও লিখে যাও তাতেও কোনো সমস্যা নাই, আমাদের অ্যান্সারগুলো ঠিকঠাক থাকবে এবং তোমাকে পূর্ণ মার্কস এখানে দিবে। তাহলে এই সমস্যা কথাগুলো থেকে আমরা কি বুঝতে পারছি যে x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত যদি না মিলে, কখনো যদি এরকম হয় যে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত না মিলে, তো এই টাইপের সমস্যাগুলোকে বলছি সামঞ্জস্য। সামঞ্জস্য মানে এই ম্যাথগুলো ক্যালকুলেশন করা সম্ভব, এর একটা সমাধান আছে এবং এরা পরস্পর অনির্ভরশীল। অনির্ভরশীল মানে হলো এই রেখা একটা আরেকটাকে 100% কপি পেস্ট করবে না। আর এই টাইপের প্রশ্নগুলো কোনটা, যখন বলবে সামঞ্জস্য নির্ভরশীল, এই যে আমাদের ক্রস হয়েছিল এই ক্রসটার ক্রস হয় মাত্র একটা বিন্দুতে, তাহলে এই টাইপের ম্যাথগুলো তুমি যদি কখনো ক্যালকুলেশন করো তাহলে তার সমাধান থাকবে একটা। এখন এই যে আমি বললাম যে এই টাইপের যে একটা থাকে, আসলে কি একটা থাকে সেটা একটু দেখি। আমাদের দুইটা সমীকরণ আছে,
যে একটা আছে হলো 7x - 3y = 31, একটা আছে 9x - 5y = 41। এই দুইটা সমীকরণকে আমি সমাধান করব। সমাধানের জন্য আমাদের একটা আলাদা চ্যাপ্টার আছে যেটা হলো 12.2, যেখানে সমাধানের তিনটা নিয়ম নিয়ে আমরা আলোচনা করি। 12.3 গিয়ে আমরা আরেকটা নিয়ম নিয়ে আলোচনা করি, লেখচিত্র। তো এখন তুমি এখানে যে কোনো নিয়মেই তুমি সমস্যাটা সমাধান করতে পারো। তো আমরা আপাতত এখানে অপনয়ন করতে চাচ্ছি। অপনয়ন মানে হলো অপনয়ন নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। আপাতত অপনয়ন মানে এটা বুঝে রাখো যে আমরা দুইটা সমীকরণের যে কোনো একটা চলকের সহগকে আমরা সেম করব। যেমন এখানে আছে 3y, এখানে আছে 5y, আমি চাইলে xও করতে পারতাম, y এর সহগ যেহেতু ছোট y কে করছি। তাহলে আমি যদি এইটাকে 5 দ্বারা গুণ করি তাহলে এটা হবে 15y, এইটাকে 3 দ্বারা গুণ করলে এটা হবে আমাদের 15y, দুইটাই 15 হচ্ছে। বাকিগুলো কি হচ্ছে ওটা নিয়ে আমার চিন্তা করে লাভ নাই। তো সমীকরণগুলোকে আমি যথাক্রমে 5 এবং 3 দ্বারা, যথাক্রমে মানে হলো প্রথমটাকে 5, দ্বিতীয়টাকে 3 দ্বারা গুণ করলাম, সমীকরণ হয়ে গেল এটা। খেয়াল রেখো আমি যখন এই সমীকরণকে 5 দ্বারা গুণ করব তখন 7 কেও করতে হবে, 3 কেও করতে হবে, 31 কেও করতে হবে, নাহলে সমীকরণ যে রেশিওটা সেটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে আমি সমীকরণটা পাচ্ছি হলো এরকম একটা, দ্বিতীয়টা পেলাম। এখন এই যে আমরা y কে যে কোনো একটাকে সেম করে কেটে দিব, কিন্তু y কে কাটবো, দুইটাই তো আমাদের মাইনাস সাইন বিশিষ্ট, দুইটা সেম চিহ্ন হলে তো আমাদের -15y -15y মানে আমাদের -30y হয়ে যাবে। সেজন্য আমরা এটাকে বিয়োগ করে পাই। বিয়োগ যখন করছি সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, এইটাকে এখন পজিটিভ কাউন্ট করব, তাহলে এটা কেটে গেল, থাকলো আমাদের এখানে কত, এই প্লাস থেকে মাইনাস গেলে 8x = 32, অর্থাৎ x এর মান শুধুমাত্র 8 পাচ্ছি। আর x এর মানটা যদি আমি x এর মানটা এখানে বসিয়ে দেই, তাহলে আমি এখানে x এর মান বসালে আমি y এর মান পাচ্ছি -1। তাহলে দেখো এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটা আমাদের চলকের একটা মানের জন্য আমাদের সত্য হচ্ছে। তাহলে এই টাইপের সমীকরণ যখন আমরা দেখব যে চলকের x এর সহগ আর y এর সহগ পরস্পরকে মিলে না যাবে, সেই টাইপের সমীকরণগুলো আমাদের হবে সামঞ্জস্য, এরা হবে নির্ভরশীল, আর এই টাইপের সমস্যার সমাধান হবে মাত্র একটা। খেয়াল রেখো যদি আমাদের x চলক আর y চলকের যে ইটা আছে, মানটা আছে, যদি না মিলে তাহলে c নিয়ে আমরা আলোচনা করি না। c নিয়ে আলোচনা করব তখন যখন x আর y চলকের সহগের মিলে যাবে, এইবার গিয়ে আমরা c এর মানটা নির্ণয় করব। দ্বিতীয় পার্টটাতে আমরা চলে যাই। সামঞ্জস্য নির্ভরশীল সমীকরণ জোটের ক্ষেত্রে যদি সেটা সামঞ্জস্য হয় এবং নির্ভরশীল হয়, এই টাইপের সামঞ্জস্য মানে সমাধান আছে, নির্ভরশীল মানে কি ওরা একজন আরেকজনের উপর নির্ভর করে, অর্থাৎ একজন আরেকজনের সাথে, ধরো আমার কাঁধের উপর আরেকজন নির্ভর করে, তার মানে আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি ও ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে। দুইটা সমীকরণ তাহলে একই সরলরেখা বরাবর চলছে, এই টাইপের সমীকরণ। কিন্তু তাহলে কি হচ্ছে, দুইটা একটা যেহেতু আরেকটার উপর দিয়ে চলে যাচ্ছে, কারণ অসংখ্য বিন্দুতে একজন অপরকে ছোঁয়া দিল, একজনকে ক্রস করলো, তার মানে এর সমাধান সংখ্যা অনেকগুলো হওয়ার কথা। এবার আমরা সেই টাইপের একটা ম্যাথ সমাধান করি। তো এখানে একটা সমীকরণ আছে 3x + 2y = 7, 6x + 4y = 14। এই সমীকরণগুলোতে তাহলে আমরা কি বলেছিলাম যে আমাদের x এর যে সহগটা আছে, x এর সহগকে আমরা বলবো হলো a, y এর সহগকে বলবো b, আর আমাদের কনস্ট্যান্টকে বলবো c। অবশ্যই সমীকরণগুলোকে রিপ্রেজেন্ট করব কিভাবে, আমাদের x y এক পাশে, কনস্ট্যান্ট আমাদের ডান পাশে থাকবে। এই অবস্থায় এখন আমরা যদি ম্যাথগুলোকে ক্যালকুলেট করতে যাই, তো আমি শুরুতেই বলে নিব সমীকরণ জোটগুলোকে ax + by, এখানে একটা x মিসিং আছে, ax + by = c, তারপরে a1x b1y = c1, অর্থাৎ সমীকরণ 1 কে 1 এর সাথে 1 দিয়ে আর সমীকরণ 2 কে a1 a2 b2 c2 দিয়ে এরকম করে রিপ্রেজেন্ট করব। এই রিপ্রেজেন্ট করার ফলে আমরা দেখতে পাচ্ছি a1 আর a2 এর অনুপাত কত, 3/6 মানে হলো হাফ। b1 আর b2 এর অনুপাত কত, b1 মানে হলো এখানে 2, b2 মানে হলো আমাদের 4, দুইটা রেশিও কত, 2/4 = হাফ। যখন a আর b এর রেশিওটা মিলে যাচ্ছে তখনই কেবল আমরা সিটাকে চেক করব। এবার দেখব সি মিলে যায় নাকি মিলে না যায়। তো যখন দেখছি এখানে আমাদের c1/c2 আসছে কত, 7/14, তার মানে এখানে আসছে হলো হাফ। তো এতটুক থেকে বুঝতে পারলাম a1 এর অনুপাত, এর অনুপাত হাফ, b এর অনুপাত হাফ, c এর অনুপাত হাফ, তিনটা অনুপাতে যদি হাফ হয় তাহলে এই টাইপের সমীকরণকে আমরা কি বলতে পারি, এরা সামঞ্জস্য মানে সমাধান আছে, এরা পরস্পর নির্ভরশীল মানে প্রথম সরলরেখা যেভাবে গেছে, যেখান থেকে গেছে শতভাগ পরের সরলরেখাটা একইভাবে চলে গিয়েছে। আর এগুলাকে বলি আমরা কি, গুণিতক সমীকরণ। মানে এবার গুণিতক সমীকরণ কেন, খেয়াল করে দেখো যে এই সমীকরণটাকে 3x + 2y = 7, এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করো, 3 6 হয়ে গেল, 2 4 হয়ে গেল, 7 14 হয়ে গেল। তো এই টাইপের সমীকরণ, তাহলে এগুলোকে আমরা কি বলবো, এরা আমাদের অসংখ্য সমস্যার সমাধান। এই ধরনের সমীকরণের সমাধান সংখ্যা হবে হলো অসংখ্য। এখন এই সমীকরণের আমি সমাধান করে দেখি কি হয়। এই যে সমীকরণ যেটা আছে, এই সমীকরণ দেখা যাচ্ছে সমীকরণ 1 কে যে 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের দ্বিতীয় সমীকরণটা পাওয়া যাচ্ছে।
এই যে আমাদের এটাকে 2 দ্বারা গুণ করলাম, দ্বিতীয় সমীকরণটা পাওয়া যাচ্ছে। একটি সরলরেখা অসংখ্য বিন্দুর জন্য যেহেতু সত্য থাকে সেহেতু সমীকরণ জোটটি অসংখ্য সমাধান থাকবে। অর্থাৎ এই যে আমরা বলছি যে একটা সমীকরণ যখন কোনো সংখ্যা দ্বারা তাকে গুণ বা ভাগ করা হয় তাহলে বাস্তবে ওই একই সরলরেখা বোঝাচ্ছে, শুধুমাত্র ওই মানগুলো আমাদের স্থানাঙ্কর যে মানগুলো আছে ওই মানগুলোকে রেশিও আকারে ছোট করে দেওয়া হয়েছে। তো এই সমীকরণকে বোঝানো হচ্ছে যেহেতু একে অপরের গুণিতক, একটা সমীকরণই ধরো একটা রেখার সমীকরণ যেটা হচ্ছে একটা রেখার সমীকরণ আমাদের এইটা, আমি শুরুতে এইটুক দিলাম, আমি এটাকে বড় করে আরো এই দূরে করে এরকম করে ইনক্রিজ করে দিলাম, বাস্তবে তো একই সরলরেখা বোঝাচ্ছে। অর্থাৎ এই দুইটা সরলরেখা আসলে মানে আলাদা কোনো সরলরেখা না, একই সরলরেখা। আর একটা সরলরেখা যেহেতু আমরা জানি কোনো একটা সরলরেখা সেটা, অথবা আমি শুধুমাত্র ওই শুরুতে একদম ক্লাসের শুরুতে কি বলেছিলাম, এক্স ওয়াই এর অসংখ্য মানের জন্য প্রত্যেকটা সরল সমীকরণ সত্য। তো এখানে একটা সমীকরণ আসলে এক্স ওয়াই এর অসংখ্য মানের জন্য সত্য, আর এখানে সমীকরণ 1 আর 2 যে দুইটা সমীকরণ দেখতে পাচ্ছি আসলে এরা দুইটা সমীকরণ না, এরা একটা সমীকরণই, শুধুমাত্র একজন আরেকজনকে গুণ করে এই সমীকরণটা ক্রিয়েট করা হয়েছে। এই গুণ করে ক্রিয়েট করা একই সমীকরণকে ডিনোট করে, অর্থাৎ এই সমীকরণ দুইটা সমাধান থাকবে অনেকগুলো। তৃতীয় যে পার্টটা আছে, তৃতীয় এবং সর্বশেষ যে পার্টটা আছে সেটা হলো অসামঞ্জস্য অনির্ভরশীল সমীকরণ জোট। অসামঞ্জস্য মানে কি ছিল, এর সমাধান থাকবে না। অনির্ভরশীল মানে কি ছিল, এরা এমনভাবে চলাচল করবে যেন এরা কখনোই কেউ কাউকে টাচ না করে, কেউ কখনো টাচ করবে না। তাহলে এটা কি হবে, মানে একজন অপরকে অসামঞ্জস্য মানে হলো এরা কখনো টাচ করবে না, অনির্ভরশীল মানে হলো ওদের চলার পথ আলাদা হবে। কিন্তু এই চলার পথ আলাদা, ধরো আমাদের একটা সমীকরণ হলো এই দিকে আর একটা সমীকরণ হলো আমাদের এই দিকে, এই যে সমীকরণ এরা কিন্তু কেউ কাউকে ফলো করে নাই, কিন্তু এদেরকে যদি আমি এরকম করে সরলরেখা বাড়াতে থাকি তাহলে কোনো একটা সময় এরা কিন্তু সেট করে যাবে, কোনো একটা সময় সেট করলে তো সমাধান হয়ে গেল, আমাদের তো অসামঞ্জস্য মানে হলো সমাধান থাকা যাবে না। তাহলে এর মানেই হলো এই সমীকরণ জোট দুইটা হবে হলো এরকম দুইটা সমান্তরাল রেখা, দুইটা সমান্তরাল রেখা চলে যাবে, তাহলে এটা আমাদের অসামঞ্জস্যের কোনো নির্ভরশীলতা থাকবে না। এখন দেখি এই সমীকরণটাতে এ মানে হলো +1, বি মানে হলো +3, A1 মানে +1, B1 মানে হলো +3। এখানে আবার আছে B1 মানে হলো -1 আর B2 মানে হলো -3। এখানে কনস্ট্যান্ট মানে 4, C1 মানে 4, C2 মানে হলো 10। তো আমরা প্রথমে ভাষায় লিখে নিব যে সমীকরণগুলোকে আমাদের ax + by + c, a1x b1y তারপরে c1, একইভাবে a2x b2y + c এর সাথে কম্পেয়ার করে পাই। কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি, কম্পেয়ার করে আমরা পাচ্ছি যে এখানে a1 এর অনুপাত 1/3, b1 এর অনুপাত -1 -3, কাটাকাটি করলে 1/3। আমরা বলেছিলাম যদি a এর অনুপাত মিলে তবে আমরা a আর b এর অনুপাত মিলে তবে আমরা c এর মানটা ক্যালকুলেশন করি। যেহেতু a এর অনুপাত আর b এর অনুপাতটা মিলে গিয়েছে তাহলে আমরা c এর অনুপাতটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আসবে কত, 4/10 = 2/5। তাহলে দেখা যাচ্ছে কি যে আমাদের এর অনুপাতের সাথে বি এর অনুপাত মিলে গেল কিন্তু সি এর অনুপাত মিলল না। এই টাইপের সমস্যাগুলোকেই আমরা বলি যে এরা পরস্পর সামঞ্জস্য, এরা পরস্পর অসামঞ্জস্য অনির্ভরশীল। আর এই টাইপের সমস্যার কোনো সমাধান নাই, কারণ এই সরলরেখাগুলো সাধারণত আমাদের সমান্তরাল, সবসময় আমাদের সমান্তরাল চলে। তো এখন একটা সমীকরণে যাই, এই যে সমীকরণটা কেবল দেখলাম এই সমীকরণটা আমরা বললাম এই ধরনের সমস্যার কোনো সমাধান হয় না। আসলে কি সমাধান হয় না, তাহলে সেটা একটু চেক করি। সেই সমীকরণটাকে যদি আমরা সমাধান করে দেখি, আমরা শুধু সমীকরণ যেটা ছিল আমাদের 1কে 3 দ্বারা মাল্টিপ্লাই করলাম। আবারও বলি মাল্টিপ্লাই যখন করব তখন কিন্তু সবাইকে করব, মানে যে সমীকরণের তিনটা পার্টকে আমরা করলাম। এখানে ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি যে লেফট সাইডে সবই 0 হয়ে গেল আর রাইট সাইডে যাই থাক, লেফট সাইড তো 0, রাইট সাইড যদি লেফট সাইড দুটোই 0 হতো তখন আমাদের এটা কোনো একটা ভ্যালুকে সমর্থন করতো। তার মানে এই টাইপের সমীকরণ আমাদের সমাধান আসলে করা সম্ভব না, কারণ বাস্তবে হলো কি আমাদের এই সমীকরণগুলো ছিল নামতার সমীকরণ, গুণিতক সমীকরণ। তো এই ধরনের সমীকরণ আসলে কখনো কোনো সমাধান হয় না। তো এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলো যদি একটা চার্টে আমরা নিয়ে আসি, তো চার্টে নিয়ে আসলে এই সমীকরণগুলো এতক্ষণ যা কথা বললাম সব আমাদের সারমর্ম হলো এখানে আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি প্রচলিত নিয়মে ax + by = c, এটা একটা দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের আদর্শ রূপ। আমাদের যেহেতু এক জোড়া নিয়ে আলোচনা করতে হবে আমরা পাশাপাশি দুইটা নিয়ে নিলাম, প্রথমটাকে 1 দ্বারা ডিনোট করলাম, দ্বিতীয়টাকে আমরা 2 দ্বারা ডিনোট করলাম। তাহলে এই টাইপের সমীকরণে যদি আমাদের এর অনুপাত এবং বি এর অনুপাত না মিলে, অর্থাৎ আমাদের এক্স এর সহগের অনুপাত সহগ দ্বয়ের অনুপাত ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত যদি না মিলে, এই টাইপের সমীকরণ হলো সামঞ্জস্য, মানে সমাধান আছে। অনির্ভরশীল মানে এই সমীকরণগুলো একজন আরেকজনকে 100% কপি পেস্ট করবে না। আর একটা হলো
এই টাইপের অঙ্ক শুধুমাত্র একটা সমাধান আছে, অর্থাৎ এরা কোনো একটা রেখাতে গিয়ে আমাদের যে কোনোভাবে ক্রস করবে, একটা বিন্দুতে মিলিত হবে। দ্বিতীয় হলো, যদি আমাদের সমীকরণের এক্স এর সহগদ্বয়ের অনুপাত মানে a1/a2, ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত মানে b1/b2, ইভেন সাথে কনস্ট্যান্ট দুইটার অনুপাতও যদি আমাদের মিলে যায়, এই টাইপের সমস্যা আমাদের সামঞ্জস্য অর্থাৎ সমাধান রয়েছে, নির্ভরশীল, অর্থাৎ এই সমীকরণটা প্রথমটা যে জায়গায় যাবে, যেভাবে যাবে, দ্বিতীয়টা ওই জায়গায় দিয়ে একইভাবে যাবে, নির্ভরশীল, এরা একে অপরকে কপি করবে। আর এই টাইপের সমস্যার সমাধান অসংখ্য, কারণ আমরা জানি দুইটা সমীকরণ যারা একে অপরকে যত জায়গায় স্পর্শ করবে ততটাই হলো আমাদের সমাধান। যেহেতু এরা একে অপরকে উপর দিয়ে চলে গেছে আনলিমিটেড বরাবর, তাহলে এই টাইপের সমীকরণ অসংখ্য মানের জন্য আমাদের সত্য। এর অর্থ হলো একটা নির্দিষ্ট মানের জন্য আমাদের প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণ আমাদের এখানে শুধু সীমাবদ্ধ থাকবে না, অসংখ্য মানের জন্য প্রথম এবং দ্বিতীয় দুই সমীকরণ একই সাথে আমাদের সিদ্ধ হবে। সর্বশেষ যেটা আছে, যদি আমাদের এর অনুপাত মিলে, বি এর অনুপাত মিলে, কিন্তু তার সাথে সি এর অনুপাত মিলল না, তার মানে এই টাইপের সমস্যা অসামঞ্জস্য, মানে এই টাইপের ম্যাথের কোনো সমাধান নাই। অনির্ভরশীল মানে এই সমীকরণ দুইটা একে অপরকে কপি করবে না, এবং কপি করবে না বলতে এখানে এরা একইভাবে সমান্তরালভাবে যাবে, এই একটা জায়গায় এরা কিন্তু সমান্তরাল হবে এবং একইভাবে চলে যাবে কিন্তু ডিস্টেন্স রেখে। তো এইটা আর এই টাইপের ম্যাথ যেহেতু সমান্তরাল রেখে চলে যাচ্ছে, এরা কোথায় ইন্টারসেক্ট করছে না, তাহলে এই টাইপের ম্যাথের কোনো সমস্যার সমাধান নাই। সর্বশেষ যেটা, এটা আমাদের কিছুটা সাধারণত এরকম ম্যাথ খুব রেয়ার আসে স্কুলের পরীক্ষায়, বা সাধারণত স্কুলগুলোতে আসে, বোর্ড পরীক্ষায় আসে না বললেই চলে। কখনো যদি এরকম ম্যাথটা হয়, আমাদের c1 = c2 = 0 হয়ে যায়, মানে c1 = c2 হতে পারে, বাট এই ভ্যালুটা যদি 0ই হয়, সেই 0-র ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আলাদা দুইটা কথা। তখন আমরা নর্মালি কি বলি, a এর অনুপাত b এর অনুপাত না মিললে সামঞ্জস্য আর পরস্পর অনির্ভরশীল। এক্ষেত্রে আমাদের c মিলেছে কি না মিলেছে, যদি ইভেন c 0 থাকে আমরা চিন্তাই করব না, কারণ আমরা বলেছিলাম যে এর অনুপাত যদি আমাদের না মিলে, সি আছে কি না আছে, এখানে আমরা আলোচনা করছি সি যদি 0 হয়। তো আমরা এই টাইপের কেসে আমরা কি বলবো, যদি না মিলে, ভাই আমি তো আলোচনাই করবো না সি নিয়ে, সি এখানে 0 আছে নাকি আমার 10 আছে সেটা নিয়ে তো আমাদের হেডেক না। তাহলে এই টাইপের ক্ষেত্রে আমরা এইখানে যেরকমটা চিন্তা করেছিলাম শুধু ওইটাই চিন্তা করব। কিন্তু যদি এরকম হয় এ আর বি এই অনুপাতটা মিলে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে তো সি এর এবার ভ্যালুটাকে চেক করতে হবে। এই সি এর ভ্যালু চেক করবো কি, সি তো 0 আছে, 0/0 চলে আসছে। এই ক্ষেত্রে আমাদের সমীকরণ জোটটা আমাদের সামঞ্জস্য হবে, আমাদের নির্ভরশীল হবে, আর সেক্ষেত্রে আমাদের অসংখ্য সমাধান থাকবে, অর্থাৎ এইটাকেই কপি করলো। সেক্ষেত্রে আমরা নর্মালি যেটা করতাম যে আমাদের সি এর অনুপাতটা মিলতে হতো, বাট যদি 0-0 হয়, তো এই যে আমাদের 0/0 আসছে, সেক্ষেত্রেও আমরা এই c1/c2 কে ইকুয়াল ধরে আমরা হিসাব করে নিব, মানে এর অনুপাত বি এর অনুপাত যা আসছিল, যদি সি 0 থাকে আমরা ওই একইভাবে বিবেচনা করব যে হ্যাঁ ওইটা আগের মতোই আছে, এইটা বিবেচনা করে আমি এই অ্যান্সারটা বলে দিব। এই দুইটা আমাদের স্পেশাল ট্রিক্স, এইভাবে আমরা সমস্যাগুলো সমাধান করে থাকি। তো আশা করি তোমরা এই চ্যাপ্টারের যতগুলো কথা ছিল সবগুলো বুঝতে পেরেছো। বিশেষ করে এখানে কিছু কথা আছে যে কথাগুলো আমাদের পাঠ্য বইয়ে সাধারণত আলোচনা করা হয় নাই, আর এইগুলো সাধারণত আমরা তোমাদেরকে বিস্তারিত বলে দিলাম। এজন্যই অনেক সময় তোমাদের কিউরিসিটি থাকে যে এই কথাগুলোর অর্থগুলো কি। আর সবচেয়ে ভালো কথা যে তোমাদের জন্য এই কথাগুলো মনোযোগ দিয়ে তোমরা তারাই শুনেছো যাদের পড়াশোনার প্রতি ডেডিকেশনটা অনেক বেশি, কারণ সচরাচর এই কথাগুলো সবাই শিখতে চায় না, যেগুলো হলো যার উপরে মার্কস ডিপেন্ড একটু কম করে। আমরা খুব শর্টকাট যে এই কয়েকটা পড়বো, এর উপর যে মার্কস আসে সেটাই আমরা অ্যান্সার করে চলে আসবো। কিন্তু পড়ার সবচেয়ে পারফেক্ট হয়ে আমি একটা ম্যাথ পড়লাম, A to Z কথা বোঝা, শব্দগুলোর অর্থ যেমন বোঝা, এই ম্যাথটা এইভাবেই কেন করলাম, অন্যভাবে কেন করলাম না, এই বিস্তারিত জিনিসগুলো বোঝাটাই আমাদের আসলে উদ্দেশ্য হওয়া উচিত। তো এসএসসি লেভেল পর্যন্ত এখন পর্যন্ত আমরা সম্পূর্ণ বই বের করে ফেলেছি, পর্যায়ক্রমে আমরা সবগুলো বই এইখানে এই সিরিজ আমাদের ইজি সিরিজে চলে আসবে। আশা করি প্রত্যেকটা সিরিজের সাথে তোমরা সাথে থাকবে। পরবর্তী প্রত্যেকটা পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।